আজকে আমরা জানবো উদ্ভিদ টিস্যু সম্পর্কে। আমরা এর আগের অধ্যায়ে প্রাণী টিস্যু সম্পর্কে জেনেছিলাম। সেই অধ্যায়ে আমরা বলেছিলাম যে অনেকগুলো কোষ মিলে টিস্যু গঠিত হয়। সো টিস্যুর সংজ্ঞা যদি আসে তাহলে আমরা একটা ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারি যে এটা কি হবে, এক হবে, অর্থাৎ একগুচ্ছ কোষ যেটা কিনা একই অথবা ভিন্ন ধরনের দেখতে একগুচ্ছ কোষ একত্রিত হবে এবং তাদের উৎপত্তি স্থল কি হবে, একই হবে, এবং তারা যখন কোনো নির্দিষ্ট কাজ করবে তাকে কি বলা হয়, টিস্যু বলা হয়। সো টিস্যুর সংজ্ঞা যদি আসে তাহলে আমরা শুধুমাত্র এক ওয়ার্ডটা মনে রাখবো যে কি হবে, কোষের গঠন কি হতে পারে, একই অথবা ভিন্ন হতে পারে, এবং এই কোষগুলো কি হবে, একত্রিত হয়ে যখন একই কাজ করবে এবং তাদের উৎপত্তি স্থলে কি হবে, একই হবে। এরূপ কোষগুচ্ছকে কি বলা হয়, টিস্যু বলা হয়। সো উদ্ভিদ টিস্যু সম্পর্কে, উদ্ভিদ টিস্যু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুটা কি? ভাজক টিস্যু হচ্ছে যে টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম। অর্থাৎ আমরা জানি যে আমাদের দেহের বৃদ্ধি কেন ঘটে, দেহের বৃদ্ধি ঘটে হচ্ছে কোষ বিভাজনের জন্য। সো ভাজক টিস্যু যেগুলো, সেগুলোর কোষগুলো কি হবে, বিভাজনে সক্ষম হবে। আর স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম নয়। এই ভাজক টিস্যুর কোষগুলোই কিন্তু একসময় কি হয়, স্থায়ী টিস্যুতে পরিণত হয়, অর্থাৎ তারা একসময় বিভাজন হওয়া বন্ধ করে দেয়। যদি বিভাজন হওয়া বন্ধ করে না দিত তাহলে কি হতো, আমাদের বৃদ্ধি কখনো থামতো না। এই জন্যই মূলত ভাজক টিস্যুর কোষগুলো একসময় বিভাজন হওয়া বন্ধ করে দিয়ে স্থায়ী টিস্যুতে রূপান্তরিত হয়। সো টিস্যু কয় ধরনের? টিস্যু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম, স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম নয়। স্থায়ী টিস্যু তিন ধরনের, একটা হচ্ছে সরল টিস্যু, আর একটা হচ্ছে জটিল টিস্যু, আর একটা হচ্ছে নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু কি? সরল টিস্যু হচ্ছে যে টিস্যুর কোষগুলো দেখতে কি একই রকম, এবং জটিল টিস্যু কি? টিস্যুর কোষগুলো যদি ভিন্ন ভিন্ন রকমের হয় দেখতে তাহলে সেটা হচ্ছে জটিল টিস্যু। আর নিঃস্রাবী টিস্যু হচ্ছে যে টিস্যুর কোষগুলো বিভিন্ন ধরনের পদার্থ নিঃসরণ করে, সেটাই হচ্ছে নিঃস্রাবী টিস্যু। সো সরল টিস্যু হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আমরা শুধু মা ওয়ার্ডটা দিয়ে মনে রাখবো যে মারা হচ্ছে কি সরল। সো সরল টিস্যু হচ্ছে তিন ধরনের, এই তিন ধরনের সম্পর্কে আমরা জানবো। এরপরে জটিল টিস্যু বা পরিবহন টিস্যু। জটিল টিস্যুকে কিন্তু পরিবহন টিস্যু বলা হয়। জটিল টিস্যু দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেমের জ দিয়ে মনে রাখবো হচ্ছে জল, অর্থাৎ এটা পানি ও বিভিন্ন ধরনের দ্রবীভূত খনিজ লবণ ইত্যাদি পরিবহন করে। আর ফ্লোয়েমের ফ দিয়ে মনে রাখবো হচ্ছে ফুড, অর্থাৎ এটা বিভিন্ন ধরনের খাদ্য পরিবহন করে। সো জাইলেম ও ফ্লোয়েম সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো। এরপরে হচ্ছে এই জায়গায় একটা কথা লিখে রেখেছি যে ভাজক টিস্যু প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ভাজক টিস্যুর কোষগুলো যখন বিভাজন হওয়া বন্ধ করে দেয় তখনই কিন্তু প্যারেনকাইমার টিস্যুতে পরিণত হয়। সো প্যারেনকাইমার সাথে অনেক বেশি মিল থাকবে কিসের? ভাজক টিস্যু মিল থাকবে। এবং এই স্ক্লেরেনকাইমা ও প্যারেনকাইমা, এটা কোলেনকাইমা হচ্ছে স্ক্লেরেনকাইমা ও প্যারেনকাইমা এই দুইটার মাঝামাঝি অবস্থিত, অর্থাৎ এই দুইটার বৈশিষ্ট্যের সাথে এই কোলেনকাইমার মিল থাকবে। এবং এই প্যারেনকাইমা হচ্ছে ভাজক টিস্যুর সাথে মিল থাকবে, এবং এই স্ক্লেরেনকাইমা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ স্থায়ী টিস্যু। তাহলে আমরা জেনে নিলাম যে ভাজক টিস্যুর সাথে অনেক বেশি মিল থাকবে কার? প্যারেনকাইমার। এবং প্যারেনকাইমার সাথে মিল থাকবে কার? কোলেনকাইমা। এবং স্ক্লেরেনকাইমার সাথেও কিসের মিল থাকবে? কোলেনকাইমার থাকবে। এবং স্ক্লেরেনকাইমা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ ভাজক টিস্যু, এবং এই কোলেনকাইমাকে বিশেষ ধরনের প্যারেনকাইমা টিস্যুও বলা হয়ে থাকে। এখন আমরা জানবো প্যারেনকাইমা, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা সম্পর্কে। আমি কিছু বিষয় লিখে রেখেছি, এই বিষয়ের ভিত্তিতে আমরা পার্থক্যগুলো পড়বো। প্যারেনকাইমা টিস্যু হচ্ছে প্রোটোপ্লাজম আছে, যেহেতু এটার সাথে ভাজক টিস্যুর অনেক বেশি মিল থাকবে তাহলে এই টিস্যুর কোষে কি হবে? প্রোটোপ্লাজম থাকবে, অর্থাৎ এই টিস্যুর কোষগুলো কি হবে? জীবিত হবে। কোলেনকাইমার কোষগুলোতে কি হতে পারে? থাকতেও পারে, নাও থাকতে পারে প্রোটোপ্লাজম। স্ক্লেরেনকাইমার টিস্যু কিন্তু একেবারে হচ্ছে মৃত, অর্থাৎ এখানে প্রোটোপ্লাজম নেই। অর্থাৎ এই টিস্যুগুলো কি হবে? মৃত হবে। এরপরে আছে হচ্ছে কোষ প্রাচীর। প্যারেনকাইমার কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ নির্মিত আর পাতলা হবে। কোথাও যদি সেলুলোজ নির্মিত থাকে তাহলে বুঝতে হবে যে সেইটা হচ্ছে পাতলা প্রকৃতির। তাহলে স্ক্লেরেনকাইমার টিস্যুগুলো কি? সেলুলোজ নির্মিত, পাতলা। এরপরে আছে কোলেনকাইমার হচ্ছে কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ ও পেকটিন নির্মিত, পুরো।
এবং স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ ও লিগনিন নির্মিত। না, এটা সেলুলোজ নির্মিত না, এটা হচ্ছে শুধুমাত্র লিগনিন নির্মিত। এবং এটা কি হবে, অনেক বেশি পুরু ও শক্ত হবে। লিগনিন থাকা মানেই হচ্ছে পুরু ও শক্ত হওয়া। এরপরে আন্তঃকোষীয় ফাঁক প্যারেনকাইমার ক্ষেত্রে থাকে, যেহেতু ভাজক টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক থাকবে। এরপরে কোলেনকাইমাতে আন্তঃকোষীয় ফাঁক এটাও থাকতে পারে, এবং স্ক্লেরেনকাইমাতে আন্তঃকোষীয় ফাঁক থাকে না। এরপরে আছে কাজ। প্যারেনকাইমা টিস্যুর কাজ হচ্ছে পানি ও দেহ গঠন করা এবং হচ্ছে খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয় ও পরিবহন করা। এবং কোলেনকাইমার কাজ হচ্ছে কি খাদ্য প্রস্তুত করা এবং দৃঢ়তা প্রদান করা। এবং স্ক্লেরেনকাইমার কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা, পানি ও খনিজ লবণ পরিবহন করা। এটার কাজ কি বলেছিলাম, দেহ গঠন, খাদ্য প্রস্তুত, সঞ্চয় ও পরিবহন। কোলেনকাইমার কাজ হচ্ছে কি খাদ্য প্রস্তুত করা এবং দৃঢ়তা প্রদান করা। এবং স্ক্লেরেনকাইমার কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা এবং পানি ও খনিজ লবণ পরিবহন করা। এই জায়গায় হচ্ছে প্যারেনকাইমার টিস্যুগুলো দেখছি। এরপর হচ্ছে কোলেনকাইমা আছে, স্ক্লেরেনকাইমা আছে। সো এইগুলো দিয়ে অনেক সময় বলে যে এইটার গঠন বর্ণনা করো। সো এই চিত্রগুলো দেখে মনে করতে হবে যে কোনটা ছিল। এরপরে একটা কথা লেখা আছে যে জলজ উদ্ভিদের বায়োকুটুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে অ্যারেনকাইমা। এবং আরেকটা জিনিস বলে নেই, প্যারেনকাইমাতে যখন ক্লোরোফিল উপস্থিত থাকে তখন সেটাকে বলা হয় ক্লোরেনকাইমা। সো এইটা হচ্ছে প্যারেনকাইমা সম্পর্কে বললাম। এরপরে স্ক্লেরেনকাইমা কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে কি স্ক্লেরাইড। ফাইবার হচ্ছে কি দীর্ঘ এবং এদের কোষ প্রাচীরটা কি হয়, পুরু ও শক্ত হয়। যেহেতু ফাইবার তন্তু অনেক কি লম্বা হয়, এজন্য হচ্ছে ফাইবার কি হবে, দীর্ঘ, এবং কোষ প্রাচীর কি হবে, পুরু এবং শক্ত হবে। এবং ফাইবার হচ্ছে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন হচ্ছে বাস্টতন্তু, তারপর হচ্ছে কাষ্ঠতন্তু। এরপরে স্ক্লেরাইড সেটা হচ্ছে খাটো এবং এদের কোষ প্রাচীরও কি হবে, পুরু হবে। যেহেতু স্ক্লেরেনকাইমা সেহেতু এদের কোষ প্রাচীর অবশ্যই পুরু হবে, শক্ত হবে। সো এই শুধু মনে রাখবা যে ফাইবার কি হবে, লম্বা হবে, আর স্ক্লেরাইড কি হবে, খাটো হবে। এবং স্ক্লেরাইডকেও বিভিন্ন নামে ডাকা হয়, যেমন স্টোন সেল নামে ডাকা হয়। স্ক্লেরাইডকে বলা হয় হচ্ছে স্টোন সেল। এবং এই দুইটার কোষ প্রাচীরই হচ্ছে ছিদ্রযুক্ত থাকে। এই ছিদ্রযুক্ত কোষ প্রাচীরকে বলা হয় হচ্ছে কূপ। সো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো জটিল টিস্যু সম্পর্কে। জটিল টিস্যু হচ্ছে দুই ধরনের বলেছিলাম, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম টিস্যুটা হচ্ছে তিন ধরনের কোষ নিয়ে গঠিত। একটা হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম ফাইবার। এগুলো কিন্তু জাইলেম টিস্যুর প্রকারভেদ না, এগুলো হচ্ছে জাইলেম টিস্যু কি ধরনের কোষ নিয়ে গঠিত এটা বলা হয়েছে। এবং ফ্লোয়েম টিস্যু কি সিভ নল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম ফাইবার, এই চার ধরনের কোষ নিয়ে গঠিত। চার ধরনের কোষ নিয়ে কি ফ্লোয়েম টিস্যু গঠিত হয়। এবং জাইলেম টিস্যুর কাজ আমরা বলেছিলাম যে পানি ও দ্রবীভূত খনিজ লবণ পরিবহন করা। এটা কোথায়, মূল থেকে পাতায়। আর ফ্লোয়েম টিস্যু কি করে, পাতা থেকে বর্ধিষ্ণু অঞ্চলে পাতায় প্রস্তুতকৃত খাদ্যটা পরিবহন করবে। এরপরে হচ্ছে এখন আমরা জানবো হচ্ছে এই ট্রাকিড এবং ভেসেল সম্পর্কে। সো আমরা জাইলেম টিস্যু সম্পর্কে এখন জানবো। এগুলো কিন্তু প্রকারভেদ না, আমি আগেও বলেছি, এখনো বলছি। সো ট্রাকিড কোষগুলোর এই ট দিয়ে মনে রাখবা হচ্ছে এটা টল, অর্থাৎ লম্বা হয়। এদের প্রান্ত দুটো আমরা কি দেখতে পাচ্ছি, সরু দেখতে পাচ্ছি। সো প্রান্ত কি হয়, সরু হয়। এবং এদের কোষ প্রাচীরে, এদের প্রাচীর যেটা আছে সেই প্রাচীরে কি হয় দেখতে পাচ্ছি, পুরু হয়। সো প্রাচীরে লিগনিন জমে প্রাচীর কি হবে, পুরু হবে। এখন এই ট্রাকিডটা কোথায় থাকে, ট্রাকিড থাকে হচ্ছে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেমে হচ্ছে ট্রাকিড থাকে। এবং এই ট্রাকিডের কাজ হচ্ছে কোষরস পরিবহন করা ও অঙ্গকে দৃঢ়তা প্রদান করা।
সো ট্রাকিডের কাজ হচ্ছে কি কোষরস পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা। এখন আমরা জানবো ভেসেল সম্পর্কে। ভেসেলগুলো হয় হচ্ছে খাটো চোঙের মতো দেখতে, এটা দেখাই যাচ্ছে অনেকটা চোঙের মতো। এবং এর ভিতরটা কি হয়, ফাঁপা হয় এবং এই ভেসেলটা কি করে একটার মাথায় আরেকটা বসে একটা বড় নল তৈরি করে এবং এর মাধ্যমে কি হয় কোষরস যাতায়াত করে। আমরা জানি কোনো কিছু পরিবহনের জন্য কি দরকার, নল দরকার। সো ভেসেলটা কি করে একটার মাথায় আরেকটা বসে একটা বড় নল তৈরি করে এবং কোষরসের যাতায়াত নিয়ন্ত্রণ করে। এবং এখানে এবং এদের প্রাচীরটাও আমরা দেখতে পাচ্ছি কি হয়, পুরু হয়। এরা থাকে হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের সব অঙ্গে এবং হচ্ছে এবং উন্নত নগ্নবীজী উদ্ভিদের নিটামে থাকে। এবং এর একটা জিনিস মনে রাখতেই হবে, সেটা হচ্ছে পার্ণবর্গীয় উদ্ভিদে কিন্তু ভেসেল থাকে না, পার্ণবর্গীয়তে থাকে না। এদের কাজও হচ্ছে কি কোষরস পরিবহন করা এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা। এই ট্রাকির যেমন দুইটা কোষ পাশাপাশি থেকে কোষরস পরিবহন করে, ভেসেল কি করে একটার মাথায় আরেকটা যুক্ত হয়ে বড় নল সৃষ্টি করে কি করে কোষরসের যাতায়াত নিয়ন্ত্রণ করে। এরপর আমরা জানবো জাইলেম প্যারেনকাইমা সম্পর্কে। এর আগে যেটা বলে নিব যে জাইলেম প্যারেনকাইমাকে কিন্তু উড প্যারেনকাইমাও বলা হয় এবং জাইলেম ফাইবারকে কি বলা হয়, ইউড ফাইবারও বলা হয়ে থাকে। সো এদেরকে কি বলা হয়, উড প্যারেনকাইমা এবং এটাকে বলা হয় হচ্ছে ইউড ফাইবার। এবং প্রাইমারি জাইলেমে কি থাকে, পাতলা প্রাচীর থাকে এবং গৌণ জাইলেমে থাকে হচ্ছে পুরু প্রাচীর। এরপরে জাইলেম ফাইবার যেটা, এই জাইলেম ফাইবার কিন্তু থাকে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে। এই কোথায় থাকে এটা নিয়ে আমি পরবর্তীতে ছোট করে বলবো। দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে থাকে। এখন এই জাইলেম ফাইবারের সাথে ট্রাকিডের কাজের অনেক মিল রয়েছে, এই জন্য আমি লিখিনি। ট্রাকিডের কাজ কি, কোষরস পরিবহন করা। এরা পানি ও খনিজ লবণও কিন্তু পরিবহন করে, কোষরসের মধ্যেই হচ্ছে পানি খনিজ লবণ এগুলো থাকে। এবং এরা কি করে, যান্ত্রিক শক্তি প্রদান করে এবং দৃঢ়তা প্রদান করে। সো এই ট্রাকিডের যে কাজ, এটার সাথে হচ্ছে জাইলেম ফাইবারের কাজের অনেক মিল থাকবে। এবং জাইলেম প্যারেনকাইমা যেটা, এদের কাজ হচ্ছে কি খাদ্য পরিবহন যেহেতু করলো, এবং এদের কাজ হবে হচ্ছে খাদ্য সঞ্চয় করা। এবং পানি পরিবহনও করে থাকে। এই ভেসেলের কাজও কিন্তু একই, আমি বলেছিলাম। সো একটা দিয়ে আমরা মোটামুটি 3-4 কাজই মনে রাখতে পারি। এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু সম্পর্কে। ফ্লোয়েম টিস্যু হচ্ছে 4 ধরনের কোষ নিয়ে গঠিত, আমরা দেখেছিলাম। একটা হচ্ছে সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। সিভ কোষটা কি, সিভ কোষ হচ্ছে প্রস্থ প্রাচীরযুক্ত, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রস্থ প্রাচীরযুক্ত নলাকার। এবং এই সিভ কোষের কি সিভ প্লেটের সাথে একটার সাথে আরেকটা যুক্ত থাকে। এই যে নলাকার চালনী সদৃশ যে প্রস্থ প্রাচীরযুক্ত কিছু অংশ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হচ্ছে সিভ প্লেট। এই সিভ প্লেট দিয়ে কি হয়, একটার সাথে আরেকটা সিভ কোষ যুক্ত থাকে। এবং সিভ কোষে কিন্তু নিউক্লিয়াস থাকে না। সিভ কোষে নিউক্লিয়াস থাকে না এবং সঙ্গী কোষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা নিউক্লিয়াস আছে। সো সঙ্গী কোষে কি নিউক্লিয়াস থাকে। সঙ্গী কোষে নিউক্লিয়াস থাকে কিন্তু সিভ কোষে নিউক্লিয়াস থাকে না। এজন্য বলা হয়ে থাকে যে সঙ্গী কোষে সিভ কোষের কাজ সঙ্গী কোষ অনেকটা নিয়ন্ত্রিত করতে পারে, যেহেতু সিভ কোষে নিউক্লিয়াস থাকে না। এরপরে এই সিভ কোষটা থাকে হচ্ছে সকল আবৃতবীজী উদ্ভিদের ফ্লোয়েমে এবং সঙ্গী কোষটাও থাকে সকল আবৃতবীজী উদ্ভিদের ফ্লোয়েমে। এবং ফার্ন ও নগ্নবীজী উদ্ভিদে কিন্তু সঙ্গী কোষ থাকে না। আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম যে বেসেলে হচ্ছে ফার্ন বর্গীয় উদ্ভিদে হচ্ছে বেসেল বা ট্রাকিয়া থাকে না। সো এই সঙ্গী কোষেও কি থাকে, ফার্ন বর্গীয় উদ্ভিদে কি থাকে না, সঙ্গী কোষও থাকে না। এবং এই সিভ কোষের কাজ কি, আমরা জানি ফ্লোয়েম টিস্যুর কাজ কি, পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন। সো ফ্লোয়েম টিস্যুর কাজও একই হবে যে পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন।
কোষের কাজও হচ্ছে পাতায় প্রস্তুতকৃত খাদ্য বিভিন্ন অংশে পরিবহন, এবং এদের কাজই মূলত ছিল এটা। এরপরে যেটা বলছিলাম যে একটার মাথায় আরেকটা যুক্ত হয়ে একটা মানে হচ্ছে সিক প্লেটের মাধ্যমে যুক্ত হয়ে কি করে পরিবহনের কাজ করে, এবং পরিবহনের কাজটা কি করে পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করে। সো এটা সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম ফাইবার সম্পর্কে। ফ্লোয়েম প্যারেনকাইমা হচ্ছে একটি বিশেষ ধরনের প্যারেনকাইমা টিস্যু, যেটা হচ্ছে ফ্লোয়েমের মধ্যে অবস্থিত দেখে এর নাম হয়েছে কি ফ্লোয়েম প্যারেনকাইমা। এবং এটার কোষ প্রাচীর, প্যারেনকাইমা কোষ প্রাচীর আমরা কি দেখেছি, পাতলা সেলুলোজ নির্মিত। সো ফ্লোয়েম প্যারেনকাইমার কোষ প্রাচীরও কি হবে, পাতলা কোষ প্রাচীর, এবং এদের হচ্ছে একবীজপত্রী উদ্ভিদে থাকে না। এবং ফ্লোয়েম ফাইবারকে বাস্ট ফাইবারও বলা হয়। অনেক সময় আসে যে ফ্লোয়েম টিস্যুর একটা ছবি দিয়ে বলে যে অর্থনৈতিক গুরুত্ব দেখো, তখন অনেক সময় বোঝা যায় না যে ফ্লোয়েমের কি অর্থনৈতিক গুরুত্ব থাকবে। ফ্লোয়েম ফাইবার কে যেহেতু বাস্ট ফাইবার বলা হয়, এই পাটের আঁশকেও কি বলা হয়, বাস্ট ফাইবার বলা হয়। সো পাটের তো অনেক অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। সো এই ক্ষেত্রে এইটা মনে রাখতে হবে যে ফ্লোয়েম ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয়, আর পাটের আঁশকে কি বলা হয়, বাস্ট ফাইবার। এবং ফ্লোয়েম ফাইবারের কোষ প্রাচীর কিন্তু কি হয়, পুরু হয়। এবং এদের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা ও পরিবহন করা। আমরা জাইলেম প্যারেনকাইমার কাজও কি দেখেছিলাম, খাদ্য সঞ্চয় ও পরিবহন, এর সাথে কাজের মিল রয়েছে। এবং ফ্লোয়েম ফাইবার যেহেতু অনেক পুরু হয়, সো এর কাজ কি হবে, দৃঢ়তা প্রদান করা হবে। এই গেল সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম ফাইবার সম্পর্কে। এখন আমরা বলেছিলাম যে কোনটাতে হচ্ছে থাকে, কোন জাতীয় উদ্ভিদে হচ্ছে পরিবহন টিস্যু কোনটা থাকে, কোনটা থাকে না। এগুলো অনেক সময় একটু এলোমেলো হয়ে যায়। সো এটা আমরা একটু যদি মনে রাখি একবারে, তাই সেক্ষেত্রে ভোলার সম্ভাবনা কম। যেমন মসবর্গীয় উদ্ভিদ আমি প্রথম অধ্যায়ে বলেছিলাম যে মসবর্গীয় উদ্ভিদ কারা, যারা হচ্ছে অপুষ্পক ও অবীজী, এবং এদের কি হয় না, ফল হয় না, কোনো পরিবহন টিস্যুও নেই। সো এদের ক্ষেত্রে পরিবহন টিস্যু একেবারে কি বাদ, মানে এদের কোনো জাইলেম ও ফ্লোয়েম কিছুই থাকবে না। এবং ফার্নবর্গীয় উদ্ভিদ আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখছিলাম যে বেসেল বা ট্রাকিয়া এবং সঙ্গী কোষ সেটাতে কি থাকছে না, ফার্নবর্গীয় উদ্ভিদে কি থাকছে না, বেসেল ও সঙ্গী কোষ থাকছে না। সো ফার্নবর্গীয় উদ্ভিদকে আমরা বলতে পারি বেসেল ও সঙ্গী কোষবিহীন। এরপরে আছে হচ্ছে নগ্নবীজী উদ্ভিদও কি বেসেল ও সঙ্গী কোষবিহীন। আমরা দেখেছিলাম ফার্ন ও নগ্নবীজী উদ্ভিদে কি থাকে না, সঙ্গী কোষ থাকে না। সো এই নগ্নবীজী উদ্ভিদও কি বেসেল ও সঙ্গী কোষ বিহীন। এরপরে আবৃতবীজী উদ্ভিদ, যেটা আবৃতবীজী উদ্ভিদে বেসেল ও সঙ্গী কোষ থাকবে। আমরা দেখেছিলাম যে বেসেল বা ট্রাকিয়ার ক্ষেত্রে যে আবৃতবীজী উদ্ভিদের সব অঙ্গে এরা থাকে। এরপরে আছে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের এদের জাইলেম টিস্যুর প্রধান উপাদানই কি, বেসেল। তাহলে জেনে নিলাম যে কোন উদ্ভিদে কোন কোন পরিবহন টিস্যু থাকে এবং কোন কোন উদ্ভিদে পরিবহন টিস্যু থাকে না। এখন আমরা জেনে নিব প্রাণী টিস্যু সম্পর্কে। প্রাণী টিস্যু মূলত 4 ধরনের হয়। একটা হচ্ছে আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। সো এই প্রত্যেকটা সম্পর্কে আমরা জানবো। আবরণী টিস্যুর কাজ কি, নামের মধ্যেই কিন্তু আছে যে আবরণ। সো আবরণী টিস্যুর কাজ হবে হচ্ছে কি আবরণ দেয়া, এবং এদের কোষগুলো ঘন ও সন্নিবেশিত হয় এবং ভিত্তি পর্দার উপর সজ্জিত থাকে। এবং ভিত্তি পর্দার উপর কিভাবে সজ্জিত, এর উপর ভিত্তি করে আবরণী টিস্যুর কিছু ভাগ রয়েছে, যেমন সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। সো আবরণী টিস্যুর কাজ হচ্ছে কি আবরণ দেয়া, এবং আবরণী টিস্যুর কাজ হচ্ছে আবরণী টিস্যু কি ধরনের হয়, কোষগুলো ঘন সন্নিবেশিত হয় এবং ভিত্তি পর্দার উপর কি থাকে, সজ্জিত থাকে। এখন আমরা এই সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু ও সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু সম্পর্কে জানবো। সাধারণ আবরণী টিস্যুগুলো কি হয়, এদের যে কোষগুলো আছে সেগুলো কি এক স্তরে সজ্জিত থাকে, যেহেতু আমি বলছি যে ভিত্তি পর্দার উপর কিভাবে সজ্জিত, এর উপর ভিত্তি করে, তাহলে এটা হচ্ছে ভিত্তি পর্দার উপর এক স্তরে সজ্জিত। এরপরে হচ্ছে এরা থাকে হচ্ছে, উদাহরণ হিসেবে যদি দেখি আমরা, তাহলে বৃক্কের যে বোমেন্স ক্যাপসুল আছে সেই বোমেন্স ক্যাপসুলের প্রাচীরে তারপরে হচ্ছে বৃক্কের সংগ্রাহী নালিকায়, প্রাণীর অন্ত্রের অন্ত্রপ্রাচীরেও থাকে।
এরপরে আসি স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। গ্রিক শব্দ স্ট্র্যাটাম শব্দের অর্থ হচ্ছে সিরিজ অফ লেয়ার। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু বলতেই আমরা বুঝবো কি একাধিক স্তরে সেটা ভিত্তি পর্দার উপর সজ্জিত থাকবে। এবং উদাহরণ হিসেবে আমরা যদি দেখি যে আমাদের ত্বকটা কি অনেকগুলো স্তরে সজ্জিত থাকে। সো মেরুদণ্ডী প্রাণীর ত্বক, এরপরে আসো সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু সম্পর্কে। সিউডো মানে হচ্ছে ফেক, নকল বা মিথ্যা এগুলো। সো সিউডো স্ট্র্যাটিফাইড মানে কি নকল আবরণী টিস্যু না। সিউডো স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে এক্ষেত্রে একটু ভিন্ন হয়, যে দেখতে মনে হয় হচ্ছে বিভিন্ন স্তরে সজ্জিত কিন্তু এক স্তরেই থাকে, অর্থাৎ বিভিন্ন উচ্চতার হওয়ায় দেখতে কি মনে হয় স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে স্তরীভূত মনে হয়। যেমন এটা থাকে হচ্ছে এরকম, একটা এরকম থাকলো, আরেকটা এরকম থাকলো, আরেকটা এরকম। সো বিভিন্ন স্তরের হওয়ায় এক স্তরে থাকা সত্ত্বেও কি হয় স্তরীভূত মনে হয়। সো এরকম থাকে। এটা থাকে হচ্ছে কোথায় ট্র্যাকিয়ায়। এবং এদের ক্ষেত্রে তো বললামই যে দেখতে স্তরীভূত মনে হয়, আসলে কি এক স্তরে থাকে। আর এই স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুগুলো হচ্ছে এরকম একাধিক স্তরে সজ্জিত থাকে। এরকম বিভিন্ন স্তরে সজ্জিত থাকবে। ঠিক আছে, এরপরে এমসিকিউর জন্য এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে সিলিয়াযুক্ত আবরণী টিস্যু কাদের থাকে। সিলিয়াযুক্ত আবরণী টিস্যু থাকে হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালীর প্রাচীরে। ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু থাকে হচ্ছে হাইড্রার এন্ডোডার্মে। এবং ঘনপথযুক্ত আবরণী টিস্যু কাদের থাকে হাইড্রার এন্ডোডার্মে ও মেরুদণ্ডী প্রাণীর ত্বকে। সো এটা অবশ্যই মনে রাখতে হবে। যেমন অনেক সময় আসে যে সিলিয়াযুক্ত আবরণী টিস্যু কোথায় থাকে, আবার অনেক সময় আসে যে ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু কোথায় থাকে, হাইড্রার এন্ডোডার্মে থাকে। এখন অনেক সময় একটা প্রশ্ন আসে যে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুকে কেন ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয়, যেমন লিখে রেখেছি। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলার কারণ হচ্ছে এদের যে স্তরের যে সংখ্যা সেটা মুহূর্তে মুহূর্তে পাল্টে যেতে পারে। হঠাৎ দেখা গেল যে 3, 4, এরপর 7, 8 এভাবে বিভিন্ন সময় কি হতে পারে পাল্টে যেতে পারে কোষ স্তর। এই জন্যই মূলত এদেরকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয়। এরপরে আমরা জানবো আবরণী টিস্যু 3 ধরনের যে প্রকারভেদ রয়েছে সেগুলো সম্পর্কে। এটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবার্টাল আবরণী টিস্যু এবং কলামনার আবরণী টিস্যু। স্কোয়ামা অর্থ হচ্ছে মাছের আঁশ। স্কোয়ামা শব্দের অর্থ যেহেতু মাছের আঁশ, এই আবরণী স্কোয়ামাস আবরণী টিস্যুটা দেখতে কিসের মতো হবে, মাছের আঁশের মতো হবে। এদের নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি অনেক বড়। সো এগুলোর নিউক্লিয়াসও কি হবে, বড় হবে। উদাহরণ হিসেবে বলতে পারি বৃক্কের বোমেন্স ক্যাপসুলের প্রাচীর। ঠিক আছে, এরপরে আমরা জানবো কিউবার্টাল আবরণী টিস্যু সম্পর্কে। কিউব অর্থ কি, ঘন। ঘনকের কি থাকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছু সমান থাকে। সো কিউব অর্থ হচ্ছে ঘনক। এবং এই কিউবার্টাল আবরণী টিস্যু কিসের মতো দেখতে হবে, ঘনকের মতো দেখতে হবে। এদের নিউক্লিয়াসও আমরা কি দেখতে পাচ্ছি অনেক বড় বড় নিউক্লিয়াস। সো এদের নিউক্লিয়াসও হবে বড়। এবং এই কিউবার্টাল আবরণী টিস্যু থাকে হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালিকায়। এবং কলামনার আবরণী টিস্যুর ক্ষেত্রে যেটা জানবো সেটা হচ্ছে কলাম অর্থ কি। কলাম অর্থ হচ্ছে স্তম্ভ। সো এরা দেখতে কেমন হবে, স্তম্ভের মতো হবে। এদের নিউক্লিয়াস কি হবে, অনেক বড় হবে। উদাহরণ হিসেবে আমরা জানি যে প্রাণীর অন্ত্রের অন্ত্রপ্রাচীর। এরপরে আমরা জানবো এই স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবার্টাল আবরণী টিস্যু ও কলামনার আবরণী টিস্যুর কাজ সম্পর্কে। বৃক্কের বোমেন্স ক্যাপসুলের কাজ কি, বৃক্কের বোমেন্স ক্যাপসুলের কাজ হচ্ছে ছাকন। সো এবং আবরণী টিস্যুর কাজও কি, একটা প্রধান কাজ হচ্ছে কি আবরণ দেয়া। সো এদের কাজ হবে হচ্ছে ছাকন এবং আবরণ। এবং কিউবার্টাল আবরণী টিস্যু থাকে কোথায়, বৃক্কের সংগ্রাহক নালিকা। এবং বৃক্কের সংগ্রাহক নালিকার কাজ কি জানি আমরা, পরিশোষণ করা। সো এদের কাজে কি হবে, আবরণ ও পরিশোষণ। আর এই কলামনার আবরণী টিস্যু কাজ হচ্ছে আবরণ। এবং এটা যেহেতু প্রাণীর অন্ত্রের অন্ত্রপ্রাচীরে থাকে তাই এদের কাজ হবে হচ্ছে রক্ষণ, ক্ষরণ এগুলো।
ক্ষরণ, রক্ষণ, শোষণ এগুলোই হচ্ছে এদের কাজ। সো এই গেল স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু ও কলামনার আবরণী টিস্যু সম্পর্কে। এই চিত্রগুলো শিখে নেবে। এরপরে আমরা জানবো হচ্ছে যোজক বা কানেকটিভ টিস্যু সম্পর্কে। যোজক বা কানেকটিভ টিস্যু তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ফাইব্রাস, আরেকটা হচ্ছে স্কেলিটাল, এরপর হচ্ছে ফ্লুইড বা তরল। ফাইব্রাসটা কি? ফাইব্রাস হচ্ছে তন্তুর মতো দেখতে হবে এবং এরা অনেক লম্বা সরু হবে। এরা থাকে হচ্ছে ত্বকের নিচে এবং পেশির মধ্যে। এবং যোজক বা কানেকটিভ টিস্যুতে কিন্তু মাতৃকার পরিমাণ বেশি থাকে এবং কোষের সংখ্যা থাকে খুবই কম। সো এই ফাইব্রাসের ম্যাট্রিক্সে তন্তু বা ফাইবারের সংখ্যা বেশি থাকে বলেই হচ্ছে এদের নাম হচ্ছে কি ফাইব্রাস। এরপরে জানবো স্কেলিটাল সম্পর্কে। স্কেলিটাল শুনলেই কি হচ্ছে? স্কেলিটন মনে হচ্ছে। সো এদের কাজই হবে কঙ্কালের মতো, অর্থাৎ কঙ্কালের কাজ কি? কাঠামো গঠন, তারপর হচ্ছে দৃঢ়তা প্রদান, তারপর বিভিন্ন নরম অঙ্গসমূহ রক্ষা। সো এই স্কেলিটালের কাজ বললেই হচ্ছে স্কেলিটনের কাজ, এগুলো দিয়ে দিবা। এরপর হচ্ছে স্কেলিটাল দুই ধরনের হয়, একটা হচ্ছে অস্থি আর একটা হচ্ছে তরুণাস্থি। অস্থিতে হচ্ছে এদের মাতৃকায় বিভিন্ন ক্যালসিয়াম জমে কি হয়, অনেক শক্ত একটা কাঠামো গঠন করে। এই জন্য এই স্কেলিটালটা হচ্ছে অনেক বেশি শক্ত হয়। এবং অস্থি আর তরুণাস্থি যেটা বললাম, এই স্কেলিটাল দুই ধরনের, একটা হচ্ছে অস্থি। এই অস্থিটা কি? অস্থি হচ্ছে অস্টিয়াম মাতৃকাযুক্ত এবং তরুণাস্থি হচ্ছে কনজিল মাতৃকাযুক্ত। এবং অস্থি হচ্ছে অনেক বেশি অনমনীয়, দৃঢ়, ভঙ্গুর, এবং তরুণাস্থি কি? নমনীয় এবং এরা হচ্ছে নরম প্রকৃতির। এবং ফ্লুইড বা তরল যোজক টিস্যু হচ্ছে, আমি বলেছিলাম যে যোজক টিস্যুতে কি মাতৃকার পরিমাণ অনেক বেশি থাকবে এবং এদের মাতৃকা কি হয়? অনেক বেশি তরল হয় এবং মাতৃকায় বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত থাকে। এখন আমরা জানবো হচ্ছে ফ্লুইড বা কানেকটিভ টিস্যু সম্পর্কে। ফ্লুইড কানেকটিভ টিস্যু সম্পর্কে, ফ্লুইড কানেকটিভ টিস্যু আসলেই হচ্ছে মনে পড়ে রক্তের কথা। রক্ত হচ্ছে কি? লাল বর্ণের হয় এবং রক্ত দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তরস হচ্ছে হলুদাভ হয়, অর্থাৎ এটা হলুদ রঙের হবে, এবং রক্তকণিকা যেটা, সেটা হচ্ছে তিনটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা। রক্তরস বা প্লাজমায় পানি থাকে হচ্ছে 91 থেকে 92% এবং বিভিন্ন জৈব অজৈব পদার্থ ও বিভিন্ন বর্জ্য পদার্থও থাকে। এগুলো থাকে কত পার্সেন্ট? 8 to 9%। সো আমরা রক্তরস এবং রক্তকণিকা সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো পেশি টিস্যু সম্পর্কে। আমরা জানি আমাদের দেহে তিন ধরনের পেশি টিস্যু রয়েছে, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, আর একটা হচ্ছে হৃৎপেশি। এগুলোর বৈশিষ্ট্য আমি লিখে রেখেছি কারণ অনেক বেশি সহজ। সো ঐচ্ছিক পেশি দেখতে পাচ্ছ কিরকম দেখতে? অনেক শাখার মতো, এবং এগুলোতে হচ্ছে অমসৃণ ডোরাযুক্ত বিভিন্ন ধরনের দাগ দেখতে পাচ্ছ। এই পেশি টিস্যুটা, একটা কথা বলা হয়নি যে পেশি টিস্যুটা গঠিত হয় হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে, এবং এগুলো অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত, যেমন দেখতেই পাচ্ছ যে অসংখ্য তন্তু রয়েছে। এই ঐচ্ছিক পেশি যেটা, আমরা ঐচ্ছিক পেশি কি করতে পারি? আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী নড়াচড়া করাতে পারি। সো ঐচ্ছিক পেশি সংকোচন প্রসারণটা কি হয়? অনেক বেশি দ্রুত হয়, এবং এই সংকোচন প্রসারণটা প্রাণীর ইচ্ছাধীন হয়। এটা চিত্র দেখেই বোঝা যাচ্ছে যে অমসৃণ ও ডোরাযুক্ত। এবং আমরা কি কি আমাদের ইচ্ছা অনুযায়ী নড়াচড়া করাতে পারি? আমাদের হাত ও পায়ের পেশি কিন্তু আমাদের ইচ্ছা অনুযায়ী নড়াচড়া করাতে পারি। এই জন্য হাত ও পায়ের পেশি হচ্ছে কি? ঐচ্ছিক পেশি। এরপরে আমরা জানবো অনৈচ্ছিক পেশি সম্পর্কে। অনৈচ্ছিক পেশি কি? যেটা প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হতে পারে না, এবং এদের সংকোচন প্রসারণ অত্যন্ত ধীর হবে, এবং এরা হচ্ছে মাকু আকৃতির। অর্থাৎ মাকু আকৃতির বললেই হচ্ছে দুই প্রান্ত সরু এবং মাঝখানের অংশটা মোটা, এমন একটা স্ট্রাকচার। সো এদের আকৃতিটা কেমন? মাকু আকৃতির, এবং এরা হচ্ছে অমসৃণ এবং ডোরাবিহীন। এরা হচ্ছে রক্তনালী, কৌশিক নালী, এগুলো কি আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী নড়াচড়া করাতে পারি না। সো এরা হচ্ছে কি? অনৈচ্ছিক পেশি। এরপরে আমরা জানবো হৃৎপেশি সম্পর্কে। হৃৎপেশি দেখতে পাচ্ছ যে শাখান্বিত, অর্থাৎ হৃৎপেশির গঠনটা অনেকটা ঐচ্ছিক পেশির মতো হলেও কিন্তু অনৈচ্ছিক পেশির মতো কাজ করে। সো এটা সম্পর্কে পরে বলবো। এরপরে আছে হচ্ছে এদের গঠন হচ্ছে ঐচ্ছিক পেশির মতো, কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। এরা হচ্ছে নলাকার, ডোরাযুক্ত ও শাখান্বিত। ঐচ্ছিক পেশির কিন্তু কোনো শাখা ছিল না, কিন্তু হৃৎপেশির কিন্তু শাখা রয়েছে, এবং এদের কোষগুলো ঘন সন্নিবেশিত হয়ে ইন্টারক্যালেটেড ডিস্ক গঠন করে। সো এটা মনে রাখবা। উদাহরণ হিসেবে বলতে পারি আমাদের হৃৎপিণ্ডের যে প্রাচীর রয়েছে সেটা। এখন এই কোয়েশ্চেনগুলি অনেক সময় আসে যে হৃৎপেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ কেন অনৈচ্ছিক পেশির মতো? এরপরে আসে হচ্ছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ঐচ্ছিক পেশি নাকি হৃৎপেশি? সো হৃৎপেশির গঠন তো আমরা দেখতেই পাচ্ছি যে ঐচ্ছিক পেশির মতো, এই গঠনটা দিয়ে দিবা।
আর ঐচ্ছিক পেশির গঠন, ঐচ্ছিক পেশি অনেক বেশি অ্যাক্টিভ হয় এবং আমাদের হৃৎপেশিটা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হতে হয়। কারণ হচ্ছে আমাদের যে রক্ত সঞ্চালন সেটা কিন্তু এই হৃৎপেশি বা হৃৎপিণ্ডের প্রাচীর যেটা রয়েছে সেটার মাধ্যমেই কিন্তু সঞ্চালিত হতে পারে। এই জন্য মূলত হৃৎপেশির গঠনটা ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজ কিন্তু অনৈচ্ছিক পেশির মতো, অর্থাৎ আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু রক্ত সরবরাহ করতে পারি না। এরপরে আসে হচ্ছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ঐচ্ছিক পেশি নাকি অনৈচ্ছিক পেশি? অবশ্যই ঐচ্ছিক পেশি নাকি হৃৎপেশি? অবশ্যই হৃৎপেশি বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ঐচ্ছিক পেশি কি আমাদের চলাচলে সাহায্য করে, অর্থাৎ আমরা আমাদের হাত পা নড়াচড়া করে কি করতে পারি, চলাফেরা করতে পারি। কিন্তু হৃৎপেশি যেটা সেটা কিন্তু চলাফেরায় সাহায্য করে না। সেটা কি করে, আমাদের যখন থেকে মানব ভ্রূণ গঠিত হয়েছে সেই সময় থেকে যে হৃৎপিণ্ড একটা নির্দিষ্ট গতিতে সংকোচন প্রসারণ করছে এবং আমাদের দেহে যে রক্ত সরবরাহ করছে সেটা কিন্তু হয়ে থাকছে এই হৃৎপেশির কারণে। এই হৃৎপেশির কারণে কি হচ্ছে, এই রক্ত সঞ্চালন ক্রিয়া অব্যাহত থাকছে এবং আমাদের দেহের কোষগুলো কি থাকছে, সজীব সতেজ থাকছে। সো বেশি গুরুত্বপূর্ণ বললে অবশ্যই হৃৎপেশি বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই রক্ত সরবরাহ ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারতাম না, ঐচ্ছিক পেশি ছাড়াও কিন্তু আমরা বাঁচতে পারি, কিন্তু এই হৃৎপেশির অনুপস্থিতিতে আমাদের বাঁচা কোনোভাবেই সম্ভব হতো না। এরপরে অনেক সময় এসে থাকে যে পেশি টিস্যুর তন্তুগুলোকে কি বলা হয়? এই পেশি টিস্যুর তন্তুগুলোকে, অর্থাৎ এই জায়গায় যে তন্তুগুলো দেখতে পাচ্ছ, এই তন্তুগুলোকে বলা হয় হচ্ছে মায়োফাইব্রিন, এবং এই পেশি টিস্যুর কোষ পর্দা যেটা রয়েছে, অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে সার্কোলেমা। তো এটা মনে রাখবে যে পেশি টিস্যুর তন্তুগুলোকে বলা হয় হচ্ছে মায়োফাইব্রিন এবং পেশি টিস্যুর কোষগুলোকে বলা হয় সার্কোলেমা। সো এটা পরে বললাম। এই ছিল ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি ও হৃৎপেশি সম্পর্কে। এখন আমরা জানবো স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু সম্পর্কে। স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু হচ্ছে কি আমাদের পরিবেশ থেকে বিভিন্ন ধরনের উদ্দীপনা গ্রহণ করে এবং সেই উদ্দীপনায় আমাদের সাড়া দিতে সাহায্য করে। এই স্নায়ু টিস্যুটা কি কি নিয়ে গঠিত? ডেনড্রাইট, নিউক্লিয়াস, কোষদেহ, অ্যাক্সন ও সিন্যাপস নিয়ে। ডেনড্রাইট কি? ডেনড্রাইট হচ্ছে নিউরনের কোষদেহ থেকে যে অসংখ্য শাখার মতো বের হয় এগুলোই হচ্ছে কি ডেনড্রাইট। এবং এই কোষদেহর মধ্যে কি কি দেখতে পাচ্ছি, সাইটোপ্লাজম থাকে, এরপরে নিউক্লিয়াস থাকে, এবং নিউরনে কিন্তু কোনো সক্রিয় সেন্ট্রিওল থাকে না। এটা অবশ্যই মনে রাখবো যে নিউরনে কোনো সক্রিয় সেন্ট্রিওল থাকে না, কারণ নিউরনে যদি কোনো সক্রিয় সেন্ট্রিওল থাকতো তাহলে কি হতো, আমাদের মস্তিষ্কের যে কোষগুলো রয়েছে সেগুলো কি হতো, বিভাজিত হতো। সেই বিভাজিত হতে হতে আমাদের মস্তিষ্কে যে পুরাতন যে সেলগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে যেত এবং নতুন কোষ তৈরি হতো। এতে আমাদের নিউরনের যে একটা বৈশিষ্ট্য রয়েছে যে মেমোরি স্টোর করে রাখতে পারে, সেটা কিন্তু কখনো হতো না। ঠিক আছে, এই জন্য হচ্ছে স্নায়ু টিস্যু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে কোষদেহ। প্রত্যেকটা নিউরনে কিন্তু একটা কোষদেহ থাকে এবং এই কোষদেহতে আমরা বলেছি যে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম থাকে। এবং ডেনড্রাইট কি বলেছি, যে নিউরন থেকে যে শাখা প্রশাখার মতো বের হয় এগুলোই হচ্ছে কি ডেনড্রাইট। এবং অ্যাক্সন কি? অ্যাক্সন হচ্ছে নিউরনের ডেনড্রাইটের সাথে যে লম্বা সুতার মতো অংশ দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কি অ্যাক্সন। একটা নিউরনের অ্যাক্সন কি করে, পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে, এটা হচ্ছে পরবর্তী নিউরনের ডেনড্রাইট, এই পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে এই অ্যাক্সনটা যে মিলিত হবে এবং একটা নিউরন যে রয়েছে সেই নিউরনটা তার মধ্যে যে তথ্যটা সেটা কি করবে, পরবর্তী নিউরনে ট্রান্সফার করবে। এভাবেই একটা নিউরন থেকে আরেকটা নিউরনে কি হবে, তথ্য বা ইনফরমেশন ট্রান্সফার হবে এইভাবেই। সো এই সংযোগ স্থলটাকে কি বলা হচ্ছে, সিন্যাপস। এরপরে সেটা সম্পর্কে জানবো যে এই নিউরনের কাজটা কি। নিউরনের কাজটা অনেকটাই তোমরা বুঝতে পেরে গেছো, যে একটা নিউরন আরেকটা নিউরনের সাথে যুক্ত হয়ে স্নায়ু টিস্যু গঠন করে। এরা হচ্ছে পরিবেশ থেকে বিভিন্ন ধরনের উদ্দীপনা গ্রহণ করে, সেই উদ্দীপনা কি করবে, ব্রেনে পাঠাবে, ব্রেন কি করবে, নিউরনে পাঠাবে এবং নিউরন তা গ্রহণ করে বিভিন্ন সংবেদনে সাড়া দিবে এবং সেই সংবেদনে কি ধরনের সাড়া দিতে হয় সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে কি এই স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। সো এই স্নায়ু টিস্যু সম্পর্কে আমরা জেনে নিলাম। এটা সম্পর্কে আমরা সমন্বয় অনুসরণ যে চ্যাপ্টারটা রয়েছে সেটাতে আরো ভালোভাবে জানবো। সো এই ছিল মূলত আজকের আলোচনা। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।